এবার কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তে খাদ্য মজুত করছে দেশটির সেনাবাহিনী। সীমান্তে পাকিস্তানের তোড়জোড় বেড়েছে। ভারতের সম্ভাব্য আক্রমণ রুখতে এটা প্রতিরোধের ব্যবস্থা নাকি উল্টো আক্রমণের প্রস্তুতি, এটা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্লেষক থেকে শুরু করে ভারতের থিঙ্ক ট্যাঙ্করাও। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা তথ্য ফাঁস করেছে, কেবল খাদ্য নয়, অস্ত্রও মজুত করছে পাকিস্তান। ভারতের বেশ কিছু গণমাধ্যম পাকিস্তানের কয়েকজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে, ভারত যদি যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত করে তাহলে প্রয়োজনে পাকিস্তানি আগে আক্রমণ করবে। গুজব রটেছে কাশ্মীরের পাকিস্তান সীমান্তে রসদ আর গোলাবারুদ মজুদের খবর সেই আক্রমণেরই পূর্ব প্রস্তুতি। ভারতের যে সামরিক শক্তি আর অর্থনীতিতে পিছিয়ে থাকা পাকিস্তান কখনোই যুদ্ধে জড়াতে চাইবে না, ফলে আগে আক্রমণের সাহসও পাবে না শাহবাজ শরীফের দেশটি। তারপরও কেন এমন গুজব রটল? এই প্রশ্নের উত্তরে ওইসব গণমাধ্যম বলছে, পাকিস্তানের পেছনে অর্থ আর অস্ত্র দিয়ে গোপনে কলকাঠি নাড়ছে চীন, আর চীনের শক্তিতেই পাকিস্তান বড় ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে ভারত সীমান্তে সামরিক মহড়াও চালায় পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। স্থানীয় প্রাদেশিক পরিষদে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেন, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন 13টি এলাকার জন্য 2 মাসের খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে। চৌধুরী আনোয়ারুল হক বলেন, আঞ্চলিক সরকার ওই 13 এলাকার জন্য খাদ্য, ওষুধ এবং অন্য মৌলিক চাহিদাগুলোর সরবরাহ নিশ্চিত করতে 100 কোটি রুপির একটি জরুরি তহবিলও গঠন করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলোর সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে বলে জানান পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। পেহেলগামের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে পাকিস্তান বলছে, ভারত একটি সামরিক হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে নির্ভরযোগ্য খবর আছে। যে কোনো হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সামরিক উত্তেজনার আশঙ্কায় পাকিস্তান শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ 10 দিনের জন্য 1000-এরও বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার তার দেশের সেনাবাহিনীকে হামলার জবাব দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এতদিন পাকিস্তান বলে আসছে তারা যুদ্ধ চায় না। যে অভিযোগের তীর তাদের দিকে ছোড়া হয়েছে সেটার আন্তর্জাতিক তদন্ত চেয়েছিল দেশটি, কিন্তু কাশ্মীর ইস্যুর পক্ষকাল না যেতেই এখন উল্টো ভারত আক্রমণের হুমকি দিল শাহবাজ শরীফের দেশ। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারিও দেয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখনো থামেনি, বরং বাকযুদ্ধ লেগেই আছে। ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলায় পাকিস্তান জড়িত দাবি করে দেশটির বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়ে যাচ্ছে ভারত। পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানও। সে সঙ্গে টানা 10ম দিনের মতো কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এমন অবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানের পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পরমাণু অস্ত্র সহ পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর খবরে বলা হয়েছে, রুশ সম্প্রচার মাধ্যম RT-কে দেয়া এক সাক্ষাৎকার দেন মস্কোতে নিযুক্ত পাকিস্তানের খালিদ জামালি। তিনি বলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলার পরিকল্পনা করছে। ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি ঘটতে চলেছে এবং সেটা আসন্ন। এমনটি হলে আমরা আমাদের প্রচলিত ও পারমাণবিক উভয় ক্ষমতার পূর্ণ শক্তি ব্যবহার করব।
চলমান উত্তেজনা সহ সাম্প্রতিক বছরগুলোয় ভারতের বিরুদ্ধে একজন ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তার পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে স্পষ্ট হুমকিগুলোর মধ্যে এটি অন্যতম। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে জামালি বলেন, নিম্ন অববাহিকায় পানি প্রবাহ আটকে দেয়া বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শামিল হবে এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেয়া হবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও দেশটি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্ধু নদের উপর কোনো অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির খবরে বলা হয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাকিস্তানের বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো পাকিস্তানি বন্দরগুলোই প্রবেশ করতে পারবে না। একইভাবে পাকিস্তানি জাহাজগুলোও ভারতের বন্দরে যেতে পারবে না। তবে কোনো ব্যতিক্রম হলে তা কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করা হবে। এর আগে শনিবার ভারত জানায়, পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো আর ভারতের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে। এদিকে রাজস্থানের ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিভিন্ন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। একজন রেঞ্জার সাধারণত আইন প্রয়োগকারী বা সামরিক কিংবা বেসামরিক বাহিনীর একজন সদস্য, যিনি একটি নির্দিষ্ট অঞ্চলে টহল দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ। একে রেঞ্জিং বা স্কাউটিং বলা হয়। এর আগে 23 এপ্রিল বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ ভুলবশত সীমান্ত পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়লে তাকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জাররা। পাকিস্তান এখনো পূর্ণম কুমারকে ফেরত দেয়নি। সাধারণত এমন ঘটনা দুই পক্ষের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দ্রুত সমাধান হয়ে থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে। এ নিয়ে টানা 10ম দিনের মতো শনিবার রাতে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। কাশ্মীর ঘটনার পর থেকে নরেন্দ্র মোদী এবং তার সরকারের দায়িত্বশীলদের প্রতিশোধের হুঙ্কার যে লেভেলে ছিল, তাতে গোটা বিশ্ব ধারণা করেছিল দুই দেশের যুদ্ধ আসন্ন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তো আরও দিন চারেক আগে ঘোষণাই দিয়েছিল 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত আক্রমণ চালাবে। কার্যত তার কিছু এখনো হয়নি। পাকিস্তানের চেয়ে শক্তি আর অর্থে ঢের এগিয়ে থেকেও কেন পিছু হটল ভারত? এখন এই প্রশ্ন নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। গত কয়েকদিন ধরে আলোচনা চলছে, ভারত মূলত চীনের ভয়েই পিছিয়ে গেছে পাকিস্তান হামলার পরিকল্পনা থেকে। কেননা পাকিস্তান আর চীনের মধ্যে রয়েছে চমৎকার সুসম্পর্ক। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, জম্মু কাশ্মীরের হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা। বেইজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে কথা বলার সময়ে ওয়াং ই অনুরোধ করেছিলেন যাতে ভারত সংযত থাকে। পাকিস্তান ও চীনের মধ্যে গত কয়েক দশক ধরেই প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সময়কালের মধ্যে অর্থনৈতিকভাবেও চীনের প্রতি পাকিস্তানের নির্ভরতা বেড়েছে। আধুনিক সমরসজ্জার যোগান হোক বা প্রতি বছর আর্থিক ঘাটতি সামাল দিতে দেনা নেওয়া হোক, অথবা FATF এর কড়া পদক্ষেপের হাত থেকে বাঁচতে অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে সহায়তা দিতে এগিয়ে এসেছে চীন। FATF বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স হলো বিশ্বের নানা দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যারা অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অর্থায়নের উপরও নজরদারি চালায়। আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের মাধ্যমে পাকিস্তানে চীন 62 কোটি ডলার বিনিয়োগ করেছে। সম্প্রতি গদরে চীনা বিনিয়োগে নির্মিত বিমানবন্দরের উদ্বোধন করা হয়েছে। চীন এবং পাকিস্তান শুধু যৌথ সামরিক মহড়া দেয় তা নয়, চীনের কাছ থেকে পাকিস্তান বড় পরিমাণে আধুনিক অস্ত্রও কিনে থাকে।
এদিকে বেইজিং থেকে মিস্টার ট্যাঙ্গেন বলছিলেন, যদি কোনো নির্দিষ্ট প্রমাণ থাকে যার উপর ভিত্তি করে বলা যাবে যে পেহেলগামে হামলা চালিয়েছে যে সংগঠনটি তাদের পাকিস্তান সরকার সমর্থন দিয়েছে অথবা তারা নিজেরাই হামলায় যুক্ত ছিল, সেক্ষেত্রে পরিস্থিতি বদলে যাবে। কিন্তু সম্ভবত ঘটনা এরকমটা নয়। আর এমন মন্তব্যেই স্পষ্ট যে পাকিস্তানের পক্ষেই রয়েছে চীনের হাত। চীন কখনো খোলাখুলি তাদের বক্তব্য প্রকাশ করবে না। তারা সব সময়ের মতোই আকার ইঙ্গিতে নিজেদের অবস্থান বুঝিয়ে দেবে, যেরকম বক্তব্য তারা এই সংকটের সময়ও দিয়েছে। এর আগে হামাসের হামলার পরে ইসরায়েল বিশ্বের কাছে যেরকম সমর্থন আশা করেছিল, ভারতও বিশ্ব নেতাদের কাছ থেকে সেই রকমটাই আশা করছিল। তবে এক্ষেত্রে ভারতের কূটনৈতিক প্রভাব নিয়ন্ত্রণ করতে পেরেছে চীন, যা তাদের পিছু হটতে বাধ্য করেছে, বলছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক খুব যে গভীর সেটা বলা ঠিক হবে না। তবে ভারতের সঙ্গে চীনের যে সম্পর্ক তার চেয়ে ঢের ভালো পাকিস্তানের। মূল সমস্যাটা হলো আধিপত্যের লড়াই, আর এখানেই মোদি পিছিয়ে গেছে শি জিনপিং এর কাছে। ভারতের অতিরিক্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক মনোভাব চীনের একদম পছন্দ না। ফলে চীন যে সূক্ষ্ম নজরদারি রাখছে তাতে ভারতের দিকে চোখ গরমই থাকবে। আর সেই চিন্তা থেকেই পাকিস্তান আক্রমণ থেকে পিছু হটেছে মোদি সরকার, এমনটাই ধারণা কূটনৈতিকদের। ট্রাম্পের কুনজর এবার বিনোদন জগৎকে বড় এক ধাক্কা দিল। সারা বিশ্বে বিনোদন জগতে হলিউড চলচ্চিত্রের আধিপত্য সবার উপরে। তবে দেশটিতে বসবাসরত সারা বিশ্বের প্রবাসীরা তাদের নিজেদের দেশের সিনেমা দেখতেও হুমড়ি খেয়ে পড়েন। খোদ আমেরিকানদের কাছেও পছন্দের তালিকায় থাকে ভিনদেশি চলচ্চিত্র। এবার ভিনদেশি সিনেমার উপরও থাবা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় প্রদর্শিত সব বিদেশি চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় প্রদর্শিত সব বিদেশি চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হলিউড বহুদিন ধরে বিশ্বের চলচ্চিত্র শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান দর্শকদের মধ্যে বিদেশি চলচ্চিত্রের প্রতি আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট থেকে শুরু করে স্প্যানিশ মানি হাইস্ট এবং কোরিয়ান স্কুইড গেম, এসব বিদেশি কন্টেন্ট মার্কিন দর্শকদের মন জয় করেছে। নিজ দেশে বিদেশি কন্টেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির কারণেই হয়তো বিদেশি চলচ্চিত্রে এই 100% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। হালে আমেরিকায় ভারতীয় চলচ্চিত্রেরও দাপট অনেক বেড়েছে। বিশেষ করে তেলেগু ছবির চাহিদা এখন অনেক ক্ষেত্রে হলিউডের সিনেমার চেয়েও বেশি। বাংলাদেশি চলচ্চিত্রও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শন শুরু হয়েছিল। ভারত বাংলাদেশ মিলিয়ে এখনও প্রায় 1/2 কোটি মানুষ আমেরিকায় বসবাস করে। নিজের দেশের সিনেমা উপভোগ করতে তারাও মুখিয়ে থাকে। ফলে বাংলাদেশ আর ভারতেরও বিনোদন জগতের বড় একটি বাজার তৈরি হয়েছে আমেরিকায়। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন তিনি সব বিদেশি চলচ্চিত্রে 100% শুল্ক আরোপ করবেন। তিনি দাবি করেছেন হলিউড খুব দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছে। যদিও 2024 সালে এর রাজস্ব ছিল $30 বিলিয়ন। তিনি জানান ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন যেন তারা যে কোনো ধরনের বিদেশি চলচ্চিত্রে এই শুল্ক আরোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করে। তিনি আরও বলেছেন অন্যান্য দেশগুলো আমাদের নির্মাতা এবং স্টুডিওগুলোকে যুক্তরাষ্ট্র থেকে টেনে নিতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। ফলে হলিউড এবং আমেরিকার বিনোদন ক্ষেত্র অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি অন্যান্য দেশের একটি সম্মিলিত উদ্যোগ এবং তাই এটি জাতীয় নিরাপত্তার হুমকি। শুধুমাত্র ব্যবসার বিষয় নয়, এটি বার্তা এবং প্রচারণার বিষয়ও। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র এখন খুব কম সিনেমা তৈরি করছে। তিনি আরও বলেন যদি অন্য দেশ থেকে নির্মাতারা আমেরিকায় এসে সিনেমা তৈরি করতে রাজি না হয় তাহলে বিদেশ থেকে আসা সিনেমাগুলোর উপর শুল্ক আরোপ করা উচিত। তবে এই শুল্ক বাস্তবে কিভাবে কার্যকর হবে, বিশেষ করে এমন হলিউড চলচ্চিত্র যেগুলো একাধিক দেশের শুটিং ও প্রযোজিত হয়, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি।
চলতি বছর জানুয়ারিতে সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন হোয়াইটকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের দায়িত্ব ছিল বিদেশি চলচ্চিত্রের ভিড়ে হারিয়ে যাওয়া হলিউডকে ব্যবসায় ফিরিয়ে আনা। এর মাঝেই এখন বিদেশি চলচ্চিত্রে ট্রাম্পের 100% শুল্কের ঘোষণা এলো। সে সময় তিনি বলেছিলেন হলিউডের সোনালী যুগ ফিরিয়ে আনতেই তিনি তাদের দায়িত্ব দিয়েছিলেন। করোনা মহামারী এবং 2023 সালের অভিনেতা ও লেখকদের ধর্মঘটের প্রভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোতে হলিউড কঠিন ব্যবসায়িক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গাওয়ার স্ট্রিট অ্যানালিটিক্সের মতে 2024 সালে হলিউড স্টুডিওগুলো বিশ্বব্যাপী প্রায় $30 বিলিয়ন আয় করেছে, যা 2023 সালের তুলনায় প্রায় 7% কম। যদিও এই আয় 2020, 2021, 2022 সালের তুলনায় ভালো, তবুও তা মহামারীর আগের গড় থেকে প্রায় 20% কম। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইস্পাত থেকে গাড়ি পর্যন্ত বিভিন্ন খাতে শুল্ক আরোপ করে রেখেছেন। এর মধ্যে ট্রাম্পের নতুন এই শুল্ক হুমকি আরও আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এবার চীনের উপর আরোপিত শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে চীনের অর্থনীতি ভেঙে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন চীন যুক্তরাষ্ট্র একে অপরের প্রতি কিছুটা নমনীয় অবস্থান নিলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনার সম্ভাবনা রয়েছে। তাই চীনের উপর শুল্ক কমিয়ে পারস্পরিক ইতিবাচক বাণিজ্য আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গত শুক্রবার এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের উপর আরোপিত এই শুল্ক আমি একসময় কমিয়ে আনব। এর কারণ হলো শুল্ক না কমালে চীনের সাথে ব্যবসা করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, চীন তাদের সাথে ব্যবসা করতে খুবই আগ্রহী। পারস্পরিক ব্যবসা সচল না রাখলে তাদের অর্থনীতি ভেঙে পড়বে। ইতোমধ্যেই তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। কিছুদিন আগে বিশ্বের দুই বৃহত্তম বাণিজ্য দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু হয় বাণিজ্য যুদ্ধ। দুই দেশ পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক 145% এবং চীনে মার্কিন পণ্যের ওপর 125% পর্যন্ত পৌঁছেছে। তবে গত 2 সপ্তাহে দুই দেশের বক্তব্যে কিছুটা নমনীয়তার আভাস পাওয়া গেছে। পরবর্তীতে গত রবিবার দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের শুল্কের প্রভাব স্পষ্ট। সেখানে কারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব আকাশ ছোঁয়া। তবে তিনি বলেন যে আলোচনার জন্য আগে থেকে শুল্ক কমানো তিনি মেনে নেবেন না। এরপর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব তারা পর্যালোচনা করছে। তবে দ্বিমুখী আলোচনার জন্য ট্রাম্পকে তার একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করতে হবে বলে জানান তিনি। ট্রাম্পের আরোপিত এই উচ্চ শুল্ক ইতোমধ্যেই চীনের রপ্তানি নির্ভর অর্থনীতিতে প্রভাব ফেলেছে। এপ্রিল মাসে চীনের কারখানাগুলোর উৎপাদন গত 16 মাসে ছিল সর্বনিম্ন। এছাড়াও রপ্তানি আদেশও 2022 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রবিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই সপ্তাহে তার কথা বলার পরিকল্পনা নেই। তবে চীন ও যুক্তরাষ্ট্রের লোকজন নানা বিষয়ে কথা বলছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি চাই চীনের সঙ্গে আমাদের একটি ন্যায্য বাণিজ্য চুক্তি হোক। এরপরেই তিনি চীনের উপর অভিযোগ তুলেন যে চীন নাকি যুক্তরাষ্ট্রকে বহু বছর থেকেই বোকা বানিয়ে আসছে। ট্রাম্প বলেন, তারা প্রতিটি দেশের সাথেই আলোচনা করছেন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, এই সপ্তাহেই বাণিজ্য চুক্তির কিছু ঘোষণা আসতে পারে। তবে তিনি আরও বলেছেন যে তিনি নিজেই চুক্তি ঠিক করবেন, অপরপক্ষ নয়। আলোচনার অবস্থা অনুযায়ী ট্রাম্প নিজেই একটি নির্দিষ্ট শুল্ক হার ঠিক করবেন বলে জানিয়েছেন।
এনবিসি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি চীনা কোম্পানি বাইট ড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা বাড়াতে সম্মত হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় সামাজিক মাধ্যম টিকটক নিয়ে কংগ্রেস একটি আইন পাশ করে, যেখানে বলা হয় বেইজিং ভিত্তিক বাইট ড্যান্স যদি টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে না হস্তান্তর করে তাহলে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। ট্রাম্প বলেন তিনি চান টিকটকের বিক্রয় চুক্তি সম্পন্ন হোক। এর কারণ হিসেবে তিনি জানান 2024 সালের নির্বাচনে তরুণ ভোটারদের মন জিততে ট্রাম্পকে সাহায্য করেছিল টিকটক। এ কারণে টিকটকের ওপর তার কিছুটা দুর্বলতা আছে বলে জানান তিনি। ইরানের পরমাণু চুক্তির বিরোধিতায় সরব হয়ে একসময় বিশ্বমঞ্চ কাঁপিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন এই চুক্তি ইসরায়েলের জন্য আত্মঘাতী। তার চোখে ইরান ছিল অস্তিত্বের হুমকি, আর তাই বারবার যুদ্ধকে তুলে ধরেছেন সমাধান হিসেবে। এখন সময় বদলেছে। যেখানে নেতানিয়াহু ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে চুপচাপ নীরব, সেখানে যুক্তরাষ্ট্র এই চুক্তির জন্য মরিয়া। কারণ হোয়াইট হাউসে এখন আর বারাক ওবামা নেই জো বাইডেন। এখানে এখন দ্বিতীয় মেয়াদে ছড়ি ঘোরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু বিশ্বাস করেন ট্রাম্পই ইসরায়েলের পরম মিত্র। তাকে প্রকাশ্যে বিরোধিতা করা মানে নিজের অবস্থান দুর্বল করা। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক INSS এর ইরান বিষয়ক বিশেষজ্ঞ ইউয়েল গুজানসাকির ভাষায় নেতানিয়াহু এখন এক ধরনের পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় আছেন। গত 18 মাসে ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লেবানন, সিরিয়া, গাজা এমনকি ইরানের অভ্যন্তরেও আঘাত করেছে। এই অবস্থায় ইরানের পরমাণু স্থাপনায় চূড়ান্ত হামলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সমস্যার মূল জট যুক্তরাষ্ট্র। ইসরায়েলের পক্ষে এককভাবে বড় ধরনের সামরিক অভিযানে যাওয়া কঠিন, আর ওয়াশিংটন এখন ইরানের সঙ্গে আলোচনা নিয়েই সময় ক্ষেপণ করছে। বিশ্লেষকরা জানান নেতানিয়াহুর আশা ছিল ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবার শক্ত অবস্থান নেবে। কিন্তু বাস্তবে ট্রাম্প চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু বোমার পথ থেকে ফেরাতে চান। এতে নেতানিয়াহুর আগের সমস্ত কৌশল যেন ব্যর্থ হয়ে পড়েছে। নেতানিয়াহু অবশ্য জানিয়েছেন যদি পরমাণু চুক্তি হয় তাহলে সেটা হতে হবে লিবিয়া মডেলের মতো, অর্থাৎ ইরানকে সম্পূর্ণরূপে তার পরমাণু অবকাঠামো ধ্বংস করতে হবে, ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করতে হবে। কিন্তু ইরান এমন কোনো চুক্তিতে রাজি নয়। তারা দাবি করছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এ বিষয়ে ট্রাম্পও বলেছেন কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার পাবে, তবে শর্ত না মানলে সামরিক হামলা বিকল্প হিসেবে থাকবে। বিশ্লেষকদের মতে যদি চুক্তি হয় নেতানিয়াহু সরাসরি বিরোধিতা করবেন না, তবে তার ডানপন্থী মিত্রদের দিয়ে বিরোধিতা করিয়ে নিজে আড়ালে থাকবেন। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে নেতানিয়াহু চায় আলোচনা ভেস্তে যাক, চুক্তি না হলেই তার রাজনৈতিক জয়। কিন্তু তা যদি না হয় তাহলে কি ইসরায়েল একাই যুদ্ধে নামবে, নাকি ইরান সত্যিই পাবে সেই পরমাণু অস্ত্র যার হুমকি নিয়ে গত 1 দশক ধরে বিশ্বকে সতর্ক করে এসেছেন নেতানিয়াহু? উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা মধ্যপ্রাচ্য। পরমাণু চুক্তি না করলে ইরানের সরাসরি হামলার হুমকি অনেক আগে থেকেই দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও। তারা তো আবার এক ধাপ এগিয়ে বলেছে ট্রাম্প রাজি না হলে ইসরায়েল একাই হামলা করবে ইরানে। যদিও এখনও এসব কথাবার্তা কেবল হুমকি ধামকিতেই রয়েছে, আদতে এখনও ইরান আক্রমণের সাহসই পায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমন অবস্থায় ইরানও হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরান বলেছে আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলেই পাল্টা হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না বলেও জানিয়েছে তেহরান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এরপরই এমন পাল্টা হুমকি দিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ রোববার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনীকে যে কোনো সময় ও যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নাসির জাহেদ বলেন, হুতিরা স্বাধীনভাবে কাজ করে এবং ইরানের নির্দেশে নয়। তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না। তবে যদি ইরানে হামলা হয় তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে কাশেম বাসির নামে ইরান তাদের নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যার রেঞ্জ বা পরিসর 1200 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।